কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। প্রিয় শ্রোতা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে কৃষি ও জীববৈচিত্র্যকে রক্ষা করতে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ষড়ঋতুর বাংলাদেশে এখন ঋতু বৈচিত্র্য নতুন মাত্রায় আমাদের জলবায়ুকে প্রভাব বিস্তার করছে। ফলে প্রাকৃতিক দুর্যোগ জীবন ও জীবিকার স্বাভাবিক অবস্থাকে বিপন্ন করে তুলছে। সবার জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত হোক, এমনই প্রত্যাশায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কৃষি সমাচারে। শ্রোতাবন্ধু, মৃৎশিল্প বাংলার চিরায়ত লোক সংস্কৃতির একটি অংশ। এবারে মৃৎশিল্পের ওপর একটি প্রামাণ্য প্রতিবেদন শুনব গোলাম কিবরিয়ার উচ্চারণে। স্বাগত জানাচ্ছি আজকের প্রামাণ্য পর্বে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রাচীনকাল থেকেই বরিশালের কলসকাঠি গ্রাম মৃৎশিল্পের জন্য বিখ্যাত। এখানের পাল সম্প্রদায় বংশ পরম্পরায় পেলব হাতের সযত্ন ছোঁয়ায় কাদামাটি দিয়ে তৈরি করছেন নানা রকম তৈজসপত্র। এই মুহূর্তে মাটির পাত্র তৈরি করছেন, কথা বলছি এমন একজন মৃৎশিল্পীর সঙ্গে। কি নাম দাদা আপনার? শঙ্কর পাল। আমি দেখতে পাচ্ছি আপনি একটি মাটির পাত্র তৈরি করছেন। এটা কি পাত্র? মুড়ি ভাজা জাজর। মাটি দিয়ে আপনি আর কি কি তৈরি করতে পারেন? কলসি, রসের হাঁড়ি, দই পাত্র, মিষ্টির পাত্র, গরুর চারি, মটকা। বর্তমানে যুগের চাহিদার উপর বিবেচনা করে, যেমন ফুলের টপ, ফুলদানি, অনেকে ছাদ বাগান করে, বড় বড় টপ তৈরি করি। মাটি বিভিন্ন শোপিস, আধুনিক কাপ প্লেট পিস তৈরি করি। ফল রাখার বাটি, ওয়াল টপ। শীতের মৌসুমে খেজুর গাছ কাটার সময় হাঁড়ি লাগে। আগে তো প্রতিটি কাজেই মাটির পাত্র ছিল। আপনার পরিবারের সবাই কি এই কাজে জড়িত? আমার পরিবারের সবাই কাজে জড়িত। এই মাটির পাত্র তৈরি করতে আপনার কি ধরনের মাটির প্রয়োজন হয়? এঁটেল মাটি। এই এঁটেল মাটি কোথা থেকে সংগ্রহ করেন? আমরা এই মাটিটা কিনে নিয়ে আসি। এই মাটিটা নদী যদি ভাঙে, সেই ভাঙ্গলের মাটি কিছু লোকে নিয়ে আসে টলার ভরিয়া। কি হিসেবে কিনে থাকেন? মনে করেন 5 টন মাটি, দাম 4 থেকে 5,000 টাকা। প্রতিদিন আপনি কতগুলো মাটির পাত্র তৈরি করেন? আনুমানিক 50 থেকে 60টি পাত্র তৈরি করতে পারি। এরপর আমরা আগুন দিয়ে পোড়াই। কিভাবে পুড়ে থাকেন? আমরা একটা পাজা আছে, পাজের ভিতরে গুছ করে তার আগুন দিয়ে পুড়িয়ে ফেলাই। একটু প্রস্তুত প্রণালীটা জানতে চাই। মাটি দিয়ে একটা পাজা তৈরি করি, পাজের উপর ওই হাঁড়ি দিয়ে সাজাই, তারপর ওই মাটি হাঁড়ি ভিতরে খড় বা কাদা দিয়ে পল্লব দিয়ে পরে আমরা কাঠ দিয়ে পুড়ি। একটি পাজায় কতগুলো পাত্র একসঙ্গে আপনার পুড়ে থাকেন? মনে করেন 400-500 হাঁড়ি ভিতরে দিয়ে একটা পাজা পুড়িয়ে ফেলাতে পারি। পুড়তে কতদিন সময় লাগে? 2 দিন সময় লাগে। এই খরচ এবং শ্রমের পরে আপনার কেমন লাভ থাকে? আগের মতো অত চাহিদা তো নাই, সেই জন্য লাভের পরিমাণ খুব কম থাকে। আমরা অন্য কোনো পেশা জানি না, এটা শুধু আমরা ধরে রাখছি, আগের পূর্বপুরুষরা করত। এর মধ্যে আমাদের জীবন ও সংসার চলে। এই গ্রামে আপনাদের পাল সম্প্রদায়ের কতজন লোক রয়েছে? এই গ্রামে পালপাড়া 400 লোকে হারবিদুল তৈরি করি। এর মধ্যে কিছু সংখ্যক লোক প্রতিমা তৈরি করে। পিতৃ পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া করে। এই শিল্পটাকে বাঁচানোর জন্য দেশের সরকার যদি একটু এগিয়ে আসতো, তাহলে এই পরিবেশ বান্ধব শিল্প বেঁচে থাকতো, সেই সঙ্গে আমরা বেঁচে থাকতাম। এটা বাংলার ঐতিহ্যকে তুলে ধরে। আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা। আপনাকে ধন্যবাদ ও শুভকামনা। হ্যাঁ বন্ধুরা, বাংলার মৃৎশিল্প যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে এ শুভ প্রত্যাশায় বরিশালের কলসকাঠি গ্রামের পালপাড়া থেকে আজ এতটুকু। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। শ্রোতাবন্ধু, আমরা নিজ হাতে অনেক সময় আমাদের পরিবেশকে বিষাক্ত করছি। আমাদের সম্মিলিত সচেতনতায় আমাদের পরিবেশ দূষণ রোধ হতে পারে। ক্রমবর্ধমান নগরায়নের জন্য আমরা ফসলি জমিতে ইটভাটা তৈরি করছি, যার ফলে একদিকে যেমন কৃষি জমি কমে যাচ্ছে, অপরদিকে পরিবেশ দূষিত হচ্ছে। এবারে কৃষি জমিতে ইটভাটা স্থাপন রোধে গৃহীত পদক্ষেপ বিষয় জানব। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জাওয়াতা আফনান, এবং তার সাথে আমরা কথা বলবো কৃষি জমিতে ইট ভাটা স্থাপন রোধে গৃহীত পদক্ষেপ এ বিষয়ে। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আসলে পরিবেশের সাথে ইট ভাটার একটা সম্পর্ক জড়িয়ে রয়েছে, কেননা পরিবেশ ভালো রাখতে গেলে দেখা যায় যে ইট ভাটার যে বিরূপ প্রতিক্রিয়া সেটিও লক্ষণীয়। তো আপনার কাছ থেকেই জেনে নিব। জি ধন্যবাদ।
পরিবেশের সাথে তো ইট ভাটা জড়িত আছেই, আবার এই ইট জিনিসটা আমাদের কৃষি জমির সাথে অতপ্রতভাবে জড়িত। কৃষি জমির মাটি কেন ব্যবহার করা হয় ইট তৈরির ক্ষেত্রে, এমনটি তো তাই না? জি জি, আপনি ঠিক বলেছেন যে আমরা ইট প্রস্তুত করতে তো মাটি লাগে, আমরা তো অন্য মাটিও ব্যবহার করতে পারি, কিন্তু আমরা কৃষি জমির মাটিটাই কেন ব্যবহার করতে চাই? জি, একটি ইট তৈরি করতে মোটামুটি ধরেন 4 কেজির মতো মাটির প্রয়োজন, কিন্তু কৃষি জমির মাটি ব্যবহার না করে অন্য মাটি ব্যবহার করি, সেটা দিয়ে যে ইটটা তৈরি হয় সেটার গুণগত মান এত বেশি ভালো হয় না। কিন্তু কৃষি জমির মাটির দোআঁশ মাটি বা এঁটেল মাটি, যেটা আমরা কৃষি জমির জন্য একদম উপযুক্ত মনে করি, সেই মাটি দিয়ে যদি ইট তৈরি করা হয়, সেই মাটির গুণগত মানটা ভালো হওয়ার কারণে ইটের গুণগত মানটাও ভালো হয় এবং এই মাটিতে দিয়ে তৈরি ইটের দামও ইট ব্যবসায়ীরা যারা আছেন তারা বেশি পান। এই অধিক লাভের আশাই কৃষি জমির মাটিটাই ব্যবহার সবার করা হয়, আগ্রহ বেশি থাকে। আচ্ছা, কৃষি জমির মাটি ব্যবহার করলে অনেক সমস্যাই হয়, একটু সেই সমস্যাগুলোর কথাই শুনি। জি, ইট তৈরি করতে কিন্তু মাটির উপরে ভাগে যে 5 থেকে 10 ইঞ্চি জায়গা আছে, সেই মাটিটুকু ব্যবহার করা হয় ইট তৈরি করার ক্ষেত্রে। এই 5 থেকে 10 ইঞ্চি জায়গায় হচ্ছে মাটির টপ সয়েল বলি আমরা, মাটির উপরিভাগের মাটি। এই মাটিতেই কিন্তু অণুজীব থাকে, জৈব পদার্থ থাকে, এই মাটিতেই কিন্তু ফসলটা আমাদের উৎপাদন হয়, আমাদের বৃক্ষ ভালো হয়। কিন্তু এই উপরিভাগের মাটি যদি আমরা নষ্ট করে ফেলি, তখন কিন্তু সেটাতে আর আমাদের ফসল ভালো উৎপাদন হয় না, আমাদের মাটির উর্বরতাটা হারিয়ে যায়। আর যদি মাটির এই উর্বরতাটা হারিয়ে যায়, তাহলে সেটা ফিরে আসে না, আমি এটা বলবো না, সেটা যদি আমরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করি, তাহলেও ফিরে আসতে কম পক্ষে 10 থেকে 12 বছর কিংবা তারও চেয়েও বেশি সময় লাগতে পারে। তাহলে এটা আসলে কৃষির জন্য বিশাল ক্ষতিকর। আপাতত দৃষ্টিতে হয়তো মনে হতে পারে যে আমাদের কৃষক ভাইরা মনে করতে পারেন যে আমি তো মাটি বিক্রি করে দিয়ে আপাতত দৃষ্টিতে লাভবান হচ্ছি, কিন্তু হচ্ছে দীর্ঘমেয়াদে আমাদের কৃষক ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই বিষয় নিয়ে যদি জানতে চাই যে সরকার কি কোনো পদক্ষেপ গ্রহণ করছে বা আছে কোনো পদক্ষেপ আপনাদের তরফ থেকে? জি, অবশ্যই আছে। আমরা তো আমাদের হচ্ছে নিয়ম আছে, সরকারের নিয়ম আছে, যদি একটা কৃষি জমিতে বছরে 3 বার ফসল উৎপাদন হয়, সেই কৃষি জমি মাটি কোনোভাবেই সরকার হচ্ছে ইট ভাটার কাজে বা ইট উৎপাদনের কাজে কোনোভাবেই ব্যবহার করতে অনুমতি দিচ্ছেন না, আইনগত অনুমোদন নেই। আমাদের সরকারের ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ছিল 2013 সালে, সেটা তৈরি করা হয়েছিল। আইনটাকে সংশোধন করে 2019 সালে আবার সংশোধন করা হয়েছে। মাঝখানে একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে আমি যদি কৃষক হয়ে থাকি, আমি যদি বলি যে না, আমার জমি আমি ইট ভাটার মালিকের কাছে ইট তৈরির জন্যই বিক্রি করব, সেক্ষেত্রে আসলে কি হতে পারে? সেক্ষেত্রে হচ্ছে আমার ব্যক্তিজন সচেতনতা, আমার ব্যক্তি হিসেবে আমি কৃষক, আমাকে সচেতন হতে হবে। সরকারের পক্ষে তো একা কিছু করা সম্ভব না। সরকার শুধু আইন করতে পারেন এবং হচ্ছে সেটাকে বাস্তবায়নের জন্য করতে পারে, সেই জন্য আমার কৃষক ভাইদেরকে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে হয়তো আমরা এই ইট ভাটার বিরূপ প্রভাব থেকে আমাদের কৃষি জমিকে রক্ষা করতে পারবো। একদমই তাই। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি আপনার কাছ থেকে জানা তথ্যগুলো নিয়ে আমাদের কৃষক ভাইরা অনেক উপকৃত হবেন এবং সচেতন হবেন। পরিবেশ দূষণ থেকে বাঁচতে ও জলবায়ু রক্ষায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে পলিথিন ব্যাগ বর্জন অন্যতম। আসুন আমরা পলিথিনের পরিবর্তে পাটজাত পণ্য ব্যবহার করি এবং স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ি, এমনই প্রত্যাশা জানিয়ে কৃষি সমাচারের আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।